কারণ আওয়ামী লীগ তো এখন আবার রিসার্জেন্ট হচ্ছে। শেখ হাসিনা আসবেন বাংলাদেশে, তাকে মেরে ফেলার জন্য জঙ্গি লাগবে না? অনেক জঙ্গি লাগবে। বর্তমানে বাংলাদেশে যেই পরিমাণ চরমপন্থী আছে, এটা তো সারা পৃথিবীকে, আমি আবার বলছি, সারা পৃথিবীকে ডিস্টেবিলাইজ করার জন্য যথেষ্ট। শুধু বাংলাদেশ না, আপনার 3 থেকে 500 জঙ্গি হলে মার্কিন যুক্তরাষ্ট্র ডিস্টেবিলাইজড হয়ে যাবে। যদি আপনি হাসনাত সার্জিসরা যেই ফরম্যাটে ছিল, 300 হাসনাত সার্জিসকে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে দিতে পারতেন, তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দখলও করে ফেলতে পারত। শুধু 92-93 সালে কাবুল শহরে জঙ্গিদের দ্বারা নিহত জঙ্গিদের সংখ্যা ছিল 25 থেকে 30,000। সৌদি আরবের গঠনের পর থেকে, ইসলামিক প্রজাতন্ত্র তো না সৌদি আরব, অর্থাৎ কিংডম অফ সৌদি আরবিয়া গঠনের পর থেকে আজ পর্যন্ত সৌদি আরবে কোনো মৌলবী কোনো ধর্মের কথা প্রচার করতে পারে না যদি সে কথাটা প্রচারের পেছনে সৌদি সরকারের অনুমোদন না থাকে। সম্প্রতি ঢাকা শহরে আইসিস, আল কায়দা সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের পতাকা ওড়ানোর পর সারা দেশের মানুষ মনে হচ্ছে একটু লড়ে চড়ে বসেছে। এতে কোনো সন্দেহ নাই যে তারেক রহমানের সরকার দীর্ঘায়িত হলে এইসব জঙ্গিদের সাথে তার একটা মোকাবেলা হবে। সেই মোকাবেলায় আমি অবশ্যই তারেক রহমানের সরকারের সাথে থাকব। তবে তারেক রহমান এই সংগ্রামে টিকবেন কি টিকবেন না, জঙ্গিদের সাথে পারবেন কি পারবেন না, এখন আমি যে বক্তৃতাটা দিতে যাচ্ছি সেটার বিষয়বস্তু হলো সেটা। দেখুন, বাংলাদেশে আগেও জঙ্গি ছিল। বাংলাদেশে আওয়ামী লীগ যদি সরকারে থাকে জঙ্গিদের তারা কন্ট্রোলে রাখতে পারে, কিন্তু বিএনপি যদি ক্ষমতায় থাকে তখন কিন্তু ভিন্ন চেহারা দেখা যায়। আমরা যদি 2001 থেকে 6 সালে দেখি, বাংলাদেশে যত রাজনৈতিক অরাজনৈতিক সরকার এসেছে তাদের মধ্যে জঙ্গিদের সবচেয়ে বেশি পৃষ্ঠপোষকতা দিয়েছে। আসলে পৃষ্ঠপোষকতা দেওয়ার কথা এখানে বলার দরকার নেই, জঙ্গিদের সরাসরি সরকারই ছিল কিন্তু ইউনূসের সরকার। যদিও ইউনূসের সরকারে যারা বসেছিল, সাখাওয়াত, তৌহিদ, এরা কয়েকটা ফেজ ছিল। সাখাওয়াত তো মোটামুটি আধা জঙ্গি একটা লোক। এই লোকের বুদ্ধি অত্যন্ত জড় প্রকৃতির এবং সে ডক্টরেটও করেছে কলিমুল্লার মাধ্যমে। এই ধরনের জড় বুদ্ধি প্রতিবন্ধী লোক ইউনূসের সরকার চালিয়েছে, আর চালিয়েছে সরাসরি জঙ্গি মতবাদের লোক, যেমন আদিলুর রহমান, নাহিদ, মাহফুজ, সজীব। এগুলো তো সব আত্মঘাতী জঙ্গি ছিল। পরবর্তীতে হাতে অর্থ পেয়ে এগুলো আপাতত জঙ্গিবাদ ছেড়ে দিয়ে এখন অর্থ ভোগে নেমে পড়েছে। এই ইউনূসের সরকার বাদ দিলে 2001 থেকে 2006 সালে বিএনপির যে সরকারটা ছিল, তারা ছিল বাংলাদেশের সবচেয়ে বেশি জঙ্গি বান্ধব সরকার। দেখবেন ওই সময়ে বিখ্যাত বাংলা ভাই আর শায়খ আব্দুর রহমানের উদয় হয়েছিল। তারপরে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামে বোমাবাজি হতো এবং সরকার সেটাকে অত্যন্ত সহনীয় দৃষ্টিতে দেখত এবং সরকার কোনো ব্যবস্থা কিন্তু নিত না। এই ইতিহাসটা আমরা জানি, এইখানে আসলে বেশি কথা আমাদের বলার নাই। পরবর্তীতে আন্তর্জাতিক চাপে পড়ে তারেক রহমানই কিন্তু, অর্থাৎ তারেক রহমান এবং বিএনপি সরকার বাধ্য হয়েছিল বাংলা ভাই এবং আব্দুর রহমানকে গ্রেপ্তার করার জন্য, এবং তখন কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ একটা ফেইল্ড স্টেট, জঙ্গিবাদের উত্থান, এটা নিয়ে ব্যাপক প্রচারণা ছিল। আমাদের অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করতে হয় যে তার চেয়ে অনেক বেশি, অর্থাৎ বিএনপির ওই 2001 থেকে 6 সালে যে পরিমাণ জঙ্গিদের যে আধিপত্য বাংলাদেশে ছিল, তার চেয়ে অনেক বেশি আধিপত্য বাংলাদেশে জঙ্গিদের কিন্তু 2024-এর জুন জুলাইতে তো তারাই কিন্তু আওয়ামী লীগের সরকারের পতন ঘটিয়েছে। পরবর্তীতে তারা সরকার গঠন করেছে, সরকারের শিখণ্ডী হিসাবে তারা কয়েকজন মানুষকে রেখেছে, ইউনূস, তৌহিদ, এই ধরনের কিছু মানুষ, সালেউদ্দিন, আর বাকি সব জঙ্গি বান্ধব, এমনকি জঙ্গি বান্ধব নারীও পেয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন 2024-এর জঙ্গি উত্থানকালে নারীর ব্যবহার তো বুঝতে পারেন, এটা এক ধরনের ইসলামিক জঙ্গিদের মতো করে নারীর ব্যবহার, এটা কিন্তু বাংলাদেশে আগে আর কোনো আন্দোলনে দেখা যায়নি। অর্থাৎ আমার ভাইয়েরা রক্ত দিচ্ছে কথাটা তখন বলা হয়েছে, কিন্তু আসলে ওরা তো রক্ত নিচ্ছিল। আমরা তাদেরকে আনন্দ দেওয়ার জন্য নর্তন কুর্দন করছি। বাঁধন থেকে শুরু করে আরো একটা মেয়ে এসেছিল, আমি নামটা মনে রাখতে পারছি না, এইরকম অসংখ্য মেয়েকে আপনার ব্যবহার করা হয়েছে। এইটা আমরা কিন্তু ইয়েতে দেখেছিলাম, আইএস এর যখন উত্থান হয় সিরিয়া, ইরাক জুড়ে, তখনও কিন্তু তাদের এক শ্রেণী, মানে একদল নারী ছিল। পরবর্তীতে এইসব আইএস জঙ্গিদের প্রেমে ব্রিটেন থেকে বাংলাদেশি মেয়েরা চলে এসেছিল। সেখানে একটা মেয়ের কথা অনেক সারা বিশ্বে আলোচনা হয়েছে। সেই মেয়েটাকে ব্রিটিশ সরকার, মেয়েটা একেবারে বাচ্চা বয়সী একটা মেয়ে, ওখানে গিয়েছিল আইসিসের সাথে, ওখানে বাচ্চা হয়েছে, আরো তারই বাচ্চা হয়, এবং এরা সবাই, আমি এই শব্দটা ব্যবহার করতে চাই না, যৌন দাসী, এইরকম শব্দ খুবই আসলে অমানবিক শব্দ ব্যবহার করা হয়, কিন্তু এটা হয়েছিল।
একইভাবে আইএস এর জঙ্গিদের যেভাবে নারীরা পছন্দ করতো, অর্থাৎ মৌলবাদ সমাজ থেকে যে নারী আসে, সেইভাবে কিন্তু দেখবেন যে বাংলাদেশের এই মৌলবাদ শ্রেণীর মেয়েদের কাছে হাদি কিন্তু অসম্ভব জনপ্রিয়। আমরা 24-এর জঙ্গি উত্থানকালে নারীর এই ব্যবহারটা দেখলাম। এটাকে তারা ইসলামিক কায়দায় তারা জায়েজ মনে করে। তো সেদিকে যাচ্ছি না, কিন্তু এটা কিন্তু খুবই একটা দেখার মতো বিষয় কিভাবে নারীর ব্যবহার হয়েছে। নারী তো না, মেয়েদের ব্যবহার হয়েছে এই জঙ্গি উত্থানে, তাদেরকে দিয়ে মিছিল করানো, সবকিছু কিন্তু একটা বিশেষ অনুভূতিকে নাড়া দেওয়ার জন্য। এই রকম বুদ্ধি খাটিয়ে জঙ্গিরা যে আধিপত্য চালিয়েছে একেবারে 24-এর জুন জুলাই থেকে, সেটা কিন্তু বিএনপি সরকারের 2001 থেকে 6 পর্যন্ত ওই কালে যা ছিল তার অনেক বেশি। তখন তো তারা রাষ্ট্র ক্ষমতা দখল আন্দোলন করার এটা স্বপ্নেও ভাবেনি। তখনও তাদের পরিকল্পনার মধ্যে ছিল এখানে সেখানে বোমা মারা, আত্মঘাতী হামলা চালানো এবং জানান দেয়া। দুঃখের বিষয়, এরা কিন্তু পরিপুষ্ট হয়েছে। আওয়ামী লীগ সরকার যদিও জঙ্গিকে চাপের মধ্যে রেখেছিল, কিন্তু এরা যে কোথায় কোথায় বৃদ্ধি হয়েছে এইটার ব্যাপারে কিন্তু আমরা আওয়ামী লীগ সরকারের কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ হলে তো আসলে 2024-এর জঙ্গি উত্থানই হতো না। অর্থাৎ 2024-এর জুন মাস থেকে বাংলাদেশ আজ পর্যন্ত কিন্তু পুরোপুরি অকুপাইড বাই জঙ্গিস, এইসব ইসলামিস্ট এবং আপনার আত্মঘাতী চরমপন্থী যত ধরনের আছে। এদের মধ্যে আমরা জামাত হেফাজত এদেরকে চিনি এবং অন্যদের কিন্তু আমরা চিনি না। অর্থাৎ এরা সবাই এখনো গুপ্ত সংগঠন করে। এবারে যে পতাকা যেগুলো টাঙিয়েছে, এখানে হারুন ইজহারের খুব ভূমিকা আছে। হারুন ইজহার আপনারা জানেন এগুলোকে সব ইউনূস কিন্তু ছেড়ে দিয়েছিল। কিন্তু একটা বিশেষ কৌশল হিসাবে কিন্তু জঙ্গিরা এখনো তারেক রহমানের সাথে কনফ্রন্ট করছে না। আমি ব্যক্তিগতভাবে অবশ্য জঙ্গিদের প্রতি একটু সহানুভূতিশীল আছি, অনেক বেশি সহানুভূতিশীল। আসলে যুক্তি কি বলে? 24-এর যে বাংলাদেশে উত্থান হয়েছে, আওয়ামী লীগের সরকার পরাজিত হয়েছে, এটার মূল নেতৃত্ব, মূল চালিকা শক্তি তো জঙ্গিরা। জামাত হেফাজত ইত্যাদি আমাদের জানা সংগঠন এবং অজানা সংগঠনের হাজার হাজার জঙ্গি কিন্তু এটার সাথে জড়িত। তাহলে জঙ্গিরা একটা সরকারকে পতন ঘটালো, তো পরের সরকারটা তো জঙ্গিরা গঠন করবে, এই আবদারটা তো অন্যায্য না, তাই না? কিন্তু জঙ্গিদের এই আবদার বা বলুন এই দাবি, তাদের এই অধিকারটা কিন্তু লঙ্ঘিত হয়েছে। সেটা লঙ্ঘন করেছে ইউনূস এবং পরবর্তীতে বিভিন্ন ব্যবস্থায় তারেক রহমান। কেউ তো এই অধিকার ছেড়ে দিবে না। তারেক রহমান সরকার গঠন করতে পেরেছেন, এটা তার সাফল্য হিসাবে দেখা হচ্ছে। কিন্তু আসলে এই সরকারটা কিন্তু চলা কথা ছিল জঙ্গিদের দ্বারা, জঙ্গিদের নেতৃত্বে। অর্থাৎ পৃথিবীর দিকে তাকিয়ে ইউনূস জিনিসটা হজম করেছে, সরাসরি জঙ্গিদের হাতে ক্ষমতা ছেড়ে না দিয়ে তারেক রহমানের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে ইউনূস চলে গেল। কিন্তু জঙ্গিদের অন্তরের যে আঘাত, আওয়ামী লীগের সরকারের পতন ঘটিয়েও যে ক্ষমতায় আসতে পারলো না, এই আঘাতটা অনেক গভীর না? এই ক্ষতটা অনেক গভীর। কিন্তু এই ক্ষত, এই আঘাতই বারবার কিন্তু তারেক রহমানের সরকার এবং জঙ্গিদের মুখোমুখি হওয়ার জন্য ভবিষ্যতে কারণ হবে, যেটার আমরা কিছু সিমটম দেখছি। কিন্তু তারেক রহমানের সরকার যত দীর্ঘায়িত হবে এবং জঙ্গিদের যেসব কোর দাবি দাওয়া আছে সেগুলো তারেক রহমান তো সঙ্গত কারণে অনেক কিছু মানতে পারবে না, ফলে এই কনফ্রন্টেশন বৃদ্ধি পাবে এবং জঙ্গিরা অনেক বেশি কিন্তু বর্তমানে বাংলাদেশের উপর, বিশেষ করে বিএনপি সরকারের উপর আধিপত্য বিস্তার করবে। একসময় বিভিন্ন আন্তর্জাতিক চাপে বা বিদেশিদের দেখানোর জন্য তারেক রহমানকে কিন্তু তাদের উপর চড়াও হতে হবে। ওই সময় কিন্তু এই চরমপন্থীরা কিন্তু ভায়োলেন্ট আচরণ করবে এবং তারা এমনকি তারেক রহমানের প্রাণ নাশের চেষ্টা করলেও করতে পারে। সরকারে থাকা অবস্থায় তারেক রহমানের চারপাশে যেই প্রতিরক্ষা ব্যূহ আছে সেইটা তারা ভেদ করতে পারবে না, কিন্তু ভবিষ্যতেও কিন্তু তারেক রহমান এদের টার্গেট হয়ে থাকবেন। আর যদি তিনি সেটা না হতে চান, তাহলে তাদের সাথে কম্প্রোমাইজ করতে হবে। সেই কম্প্রোমাইজে কি হতে পারে? তারা যেসব দাবি দাওয়া করে, হেফাজতের অধিকার 13 পয়েন্ট, এগুলো আছে না বিভিন্ন দাবি দাওয়া, অর্থাৎ হয় তারেক রহমান সাহেবকে পুরোপুরি ইসলামিক জঙ্গি শাসনের মতো করে রাষ্ট্র চালাতে হবে, নতুবা জঙ্গিদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিতে হবে। এই ইস্যু নিয়ে কিন্তু এই কনফ্রন্টেশনটা তারেক রহমান এড়াতে পারবেন না। এই রকম যখন অবস্থা হবে, তখন কিন্তু আমাদের তারেক রহমানের সাথে থাকাই আমাদের জন্য হবে আসলে মানবতার কাজ। কিন্তু জঙ্গিদের তারেক রহমানের সরকার কি মোকাবেলা করতে পারবেন? অতীতে কে পেরেছেন? জঙ্গিবাদ মোকাবেলা করতে হলে প্রথমত বিশ্বাস করতে হবে যে এটা ভালো জিনিস নয়, কিন্তু একজন মুসলমানের পক্ষে এটা বিশ্বাস করা কিন্তু সহজ নয়। ফলে আপনাকে মুসলমান থাকা এবং সেখান থেকে জঙ্গিকে পৃথক করা, এইটা একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে যায়। এই বিষয়ে কিন্তু বাংলাদেশে কোনো ধরনের কাজ হয়নি। বাংলাদেশে এখন পর্যন্ত যত মুসলমান আছে, সেটা জামাতের হোক, সেটা আওয়ামী লীগের হোক, সেটা বিএনপির হোক, সবাই কিন্তু জঙ্গিদের প্রতি কোনো না কোনো পর্যায়ে সহানুভূতি অনুভব করে। সেখান থেকে চলে আসা, ফিরে আসা, এটা অত্যন্ত দুরূহ কাজ। কিন্তু ইসলামের শ্রুতিকাগার
সৌদি আরব কিন্তু এই কাজটা প্রথম থেকে করে আসে। এমনকি সৌদি আরব যখন জামাত সহ বাংলাদেশের এই ধরনের প্রতিষ্ঠানকে অর্থ সহযোগিতা দিত, এখন কত দেয় জানি না, অতীতে অনেক দিত, তখনও কিন্তু সৌদি আরবে অভ্যন্তরীণভাবে কোনো মৌলবী কোনো কথা প্রচার করতে পারতো না, যদি না সেই কথা প্রচারে সৌদি সরকারের অনুমোদন থাকতো। বাংলাদেশে ঘটনাটা তার উল্টো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোক, প্রধানমন্ত্রী তারেক রহমান হোক, তারা কোনো কথা বলতে পারবে না যদি জঙ্গিরা সেটা অনুমোদন না করে। আবার বলছি, সৌদি আরবে কখনো, সৌদি আরবের গঠনের পর থেকে, ইসলামিক প্রজাতন্ত্র তো না সৌদি আরব, অর্থাৎ কিংডম অফ সৌদি আরবিয়া গঠনের পর থেকে, কিংবা ওয়াহাবি এসব বলা হয়, তাদের সংস্কারের পর থেকে আজ পর্যন্ত সৌদি আরবে কোনো মৌলবী কোনো ধর্মের কথা প্রচার করতে পারে না যদি সেই কথাটা প্রচারের পেছনে সৌদি সরকারের অনুমোদন না থাকে। আজ পর্যন্ত বাংলাদেশের কোনো সরকার প্রধান বা মন্ত্রী এমন কোনো কথা বলতে পারেননি যেটা জঙ্গিরা অনুমোদন করে না। দুই একজন বলেছেন, ফিনিশড হয়ে গেছেন। এই জিনিসটা কিন্তু আমরা খেয়াল করি না, এবং এইসব জিনিস না ভেবে, সারা পৃথিবীর দিকে না তাকিয়ে তারা কিভাবে জঙ্গিবাদ মোকাবেলা করেছে সেইটা না বুঝে আমরা মনে করি যে কিছু জঙ্গিকে হত্যা করলে জঙ্গিবাদ বন্ধ হয়ে যাবে। হত্যা কখনোই কিন্তু সমাধান নয়। জঙ্গির প্রোডাকশন যদি থাকে, আপনি কতজনকে হত্যা করবেন? বর্তমানে বাংলাদেশে যেই পরিমাণ চরমপন্থী আছে, এটা তো সারা পৃথিবীকে, আমি আবার বলছি, সারা পৃথিবীকে ডিস্টাবিলাইজ করার জন্য যথেষ্ট। শুধু বাংলাদেশ না, আপনার 3 থেকে 500 জঙ্গি হলে যে মার্কিন যুক্তরাষ্ট্র ডিস্টাবিলাইজ হয়ে যাবে। যদি আপনি হাসনাত সার্জিসটা যেই ফরম্যাটে ছিল 5ই আগস্টে রাষ্ট্র ক্ষমতা হাতে পাওয়ার আগে, সেই ফরম্যাটে যদি আপনি 300 হাসনাত সার্জিসকে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে দিতে পারতেন, তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র দখলও করে ফেলতে পারতো, না করলেও কিন্তু নাস্তা নাবুদ করে ছেড়ে দিতে পারতো। আপনি যদি হারুন ইজহারের মতো 10 থেকে 20 জনকে ভারতে প্রবেশ করিয়ে দিতে পারেন, ভারত সরকার নাস্তা নাবুদ হয়ে যাবে। এইভাবে বাংলাদেশে কত লক্ষ জঙ্গি এখন আছে, এরা সারা পৃথিবীটাকে ডিস্টাবিলাইজ করার জন্য যথেষ্ট। এটা কিন্তু কেউ কি আমরা লক্ষ্য করছি, কেউ কি আমরা অনুভব করছি? এই জিনিসটা করছি না। তাহলে উপায় কি? উপায় আসলে আমি তারেক রহমান সরকারের জন্য দেখি না। তারেক রহমান সরকার বিশ্বব্যাপী যে বদনাম কামিয়েছিলেন 2001 থেকে 6 সালে, শুধু 2-4টা জঙ্গিকে প্রোটেকশন দিয়ে প্যাট্রোনাইজ করে, অবশ্য সেখানে তাদের একটা বড় উদ্দেশ্য ছিল আওয়ামী লীগকে 2004 সালের 21 আগস্টে গ্রেনেড হামলা মেরে উড়িয়ে দেয়া। এইটা কিন্তু তখনকার বিএনপি সরকারের সাথে জঙ্গিদের বোঝাপড়ার একটা মূল উদ্দেশ্য ছিল। এখন তো তারেক রহমান সাহেবের সেই ধরনের উদ্দেশ্য থাকতে পারে, কারণ আওয়ামী লীগ তো এখন আবার রিসার্জেন্ট হচ্ছে। শেখ হাসিনা আসবেন বাংলাদেশে, তাকে মেরে ফেলার জন্য জঙ্গি লাগবে না? অনেক জঙ্গি লাগবে। ফলে তারেক রহমানের সাথে জঙ্গিদের সম্পর্ক হলো, কিন্তু সম্পর্ক ঐতিহাসিকভাবে খুব ক্লোজ, কিন্তু সরকারে থাকলে সম্পর্কটা ক্লোজ হওয়া ডিফিকাল্ট, কারণ সারা পৃথিবী তাকিয়ে থাকে। ফলে সম্পর্কটা হবে অম্ল মধুর। এই আলোচনাটা অনেক দূর নেওয়া যায়। আমি আসলে আলোচনাটা করছি তারেক রহমানের সরকারকে সাবধান করার জন্য। আমি জানি না তিনি কিভাবে এই বিপদ মোকাবেলা করবেন, যে বিপদ তিনি নিজে, যার প্রতি তার প্রীতি আছে, যে বিপদ তিনি এখন সরকারের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় না পারবেন গিলতে, না পারবেন বের করতে। কিন্তু সেটা যাই হোক, আমি তারেক রহমান সরকারকে সমর্থন দিব। তবে আমি কাউকে মেরে ফেলা, রাস্তাঘাটে মেরে ফেলা, এগুলো আসলে সমর্থন করি না, অত্যই কষ্ট লাগে। কিন্তু সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, পাকিস্তান সবচেয়ে বেশি জঙ্গি মেরেছে, রাস্তায় পিটিয়ে মেরে, রাস্তায় গুলি করে মেরেছে জঙ্গিরা। এইটা শুধু ইউনুসের আমলে দেখেছি পিটিয়ে মারা। জঙ্গিরা হয় জবাই করে, গুলি করে, বেশিরভাগ জবাই করে। আলজেরিয়াতে দেখেছে 2 থেকে 2.5 লাখ মানুষকে জবাই করা হয়েছিল পুরো 1990-এর দশকে। সারা পৃথিবীতে আপনি জঙ্গিদের ক্ষমতা দিয়ে দেন, রাষ্ট্র ক্ষমতা, তারা কিন্তু একে অন্যকে আপনার জবাই করবে। আজকে বাংলাদেশের জামায়াত হেফাজত এক হয়ে গেছে না? যদিও মনে হচ্ছে এক হয় না, কিন্তু এক আছে। আপনি তাদেরকে কালকে রাষ্ট্র ক্ষমতা হাতে দেন, এরা কিন্তু আবার তখন কে কাফের না, প্রত্যেকে তো প্রত্যেকের দৃষ্টিতে কাফের, তারা কিন্তু আবার খুনাখুনি শুরু করবে। এটা সবচেয়ে বেশি আমরা দেখেছি আলজেরিয়া, অবশ্য একটু ভিন্ন প্রেক্ষাপট। জঙ্গিরা যে জঙ্গিদের খুন করে, এইটা আমরা দেখেছি সোভিয়েত ইউনিয়নের তাড়ানোর জন্য আফগানিস্তানে যেসব জঙ্গিদের নেওয়া হয়েছিল তাদের মধ্যে। শুধু 92-93 সালে কাবুল শহরে জঙ্গিদের দ্বারা নিহত জঙ্গিদের সংখ্যা ছিল 25 থেকে 30 হাজার। 2 বছরে শুধু জঙ্গিদের দ্বারা নিহত, খুন করা জঙ্গি সংখ্যা ছিল 25 থেকে 30 হাজার। আপনারা একটু ইতিহাসটা ঘেটে দেখবেন। তখন এদের সবাইকে মুজাহিদিন বলা হতো, এদের বড় বড় নেতা ছিল তখন, কিন্তু এই নামগুলো আসতো: আহমদ শাহ মাসুদ, গুলবুদ্দিন হেকমতিয়ার, বুরহানুদ্দিন রব্বানি, এরকম অনেক নাম আমার এই 3টা মনে আছে। এর মধ্যে 2 জনকে কিন্তু আবার আত্মঘাতী জঙ্গিরা খুন করেছে, নিজেরাও মুজাহিদ সর্দার বা জঙ্গি নেতা, আবার খুনও করেছে প্রতিপক্ষের জঙ্গিরা। আরো 2-1 জন বেঁচে আছে হয়তো এখনো, কিন্তু বেশিরভাগ খুন হয়ে গেছে যত মুজাহিদিন কমান্ডার ছিল। শুধু একজন
বেঁচে আসছে, মানে প্রমাণিত বেঁচে আছে, যার নাম হলো জেনারেল আব্দুল রশিদ দোস্তাম। কারণ দোস্তাম ছিল উজবেকরা সাধারণত উজবেক এবং ওই অংশটা যারা প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রগুলো থেকে এসে, তারা সোভিয়েতদের শাসনের ফলস্বরূপ অনেক বেশি সেকুলার মানুষ, এই জন্য আব্দুল রশিদ দোস্তাম বেঁচে আছে। কিন্তু বাকি জঙ্গি নেতারা বেশিরভাগ কিন্তু খুন হয়ে গেছে জঙ্গিদের হাতে। ফলে আপনি বাংলাদেশে জঙ্গিদেরকে যে ক্ষমতা ছেড়ে দিলে অনেকে যে ভাবেন যে শান্তি চলে আসবে, সেটাও কিন্তু আসবে না। ফলে এদের সাথে একটা কনফ্রন্টেশন হবেই, সেটা বিএনপি সরকার হোক, সেটা আওয়ামী লীগের সরকার হোক, এমনকি জামাতের সরকারের সাথেও এটা কনফ্রন্টেশনটা হবে এবং জামাতকে জঙ্গিরা নিধন করবে। জামাত নিজেরাই জঙ্গিদের মধ্যে সেই ধরনের আপনার এই খুনাখুনি হবে। আমি জানি না আমাদের দেশের মানুষ এই বিপদ নিয়ে সম্পর্কে কতটা সচেতন আছে। আপাতত তারেক রহমান যেহেতু প্রধানমন্ত্রী আছে, তার সচেতনতার জন্য এই আলোচনাটা করলাম।